বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস এবং নবমবারের মতো বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হচ্ছে। যথারীতি বাংলাদেশও এই দিবসটি পালন করছে। সুস্বাস্থ্য ও কল্যাণ হোক সকলের সম অধিকার, এটি এবারকার প্রতিপাদ্য বিষয়। ডাউন সিনড্রোম এক ধরনের অসুস্থতা বলা যেতে পারে, সেটি শারীরিক মানসিক। এখানে যারা অতিথি আছেন তারা বিস্তারিত বলবেন, বা এটিকে অন্য কিভাবে ব্যাখ্যা করা যায় সেটিও হয়তো আলোচনায় আসতে পারে। তবে এটি প্রধানত এটি জন্মগত সমস্যা এবং বেড়ে উঠবার সঙ্গে সঙ্গে এই সমস্যাটা থাকেই। সেখান থেকেও কীভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর কাজী নওশাদুন নবী। আমার একেবারে ডানে রয়েছেন, তিনি ব্যথা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আপনাদের কাছে অনেকের কাছেই, অধ্যাপক ডক্টর জুনায়েদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। এবং তারপরে অর্থাৎ টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন ডাউন সিনড্রোম প্যারেন্টস সাপোর্ট গ্রুপ বাংলাদেশের কনভেনার সর্দারে রাজ্জাক। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। ডক্টর কাজী নওশাদুন নবী, আপনি যদি প্রথমে ডাউন সিনড্রোম আসলে কি, অনেকে হয়তো জানেন অনেকে জানেনও না, একটু একজন চিকিৎসক হিসেবে যদি আপনি বলেন। ডাউন সিনড্রোম আমরা বলতে পারি একটা জন্মগত ত্রুটি। যখন আমাদের যারা বিজ্ঞান সম্বন্ধে কিছু জ্ঞান রাখি, এটা খুব এলিমেন্টারি স্কুল লেভেলের ব্যাপার, যে মানুষের দেহের প্রতিটা কোষে 46টা ক্রোমোজোম থাকে এবং সেগুলো অ্যারেঞ্জ করা থাকে পেয়ারে। তো ডাউন সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো গিয়ে ওদের 21 নম্বর জোড়াতে একটা এক্সট্রা থাকে। তার মানে তাদের ক্রোমোজোমের সংখ্যা 46-এর জায়গায় 47 হচ্ছে। এই প্রবলেমটার জন্যই এই যে তাদের যে শারীরিক এবং মানসিক যেসব সমস্যাগুলো, সেইগুলোই আসলে প্রস্ফুটিত হয়। আচ্ছা, কিন্তু সমস্যাগুলো কি ধরনের? আর কি সমস্যা আসলে শারীরিক সমস্যাটা কি ধরনের, মানসিক সমস্যাটা কি ধরনের হয়? আমরা যদি জন্মগতভাবে, এটা জন্মগতভাবে, এবং শারীরিকটা যদি আমরা প্রথমে বলি, তাহলে সেখানে দেখা যায় আসলে শারীরিক কতগুলো ওদের স্টিগমা থাকে, ওদের শারীরিক কতগুলো ক্যারেক্টার থাকে, ওদের চেহারার ভিতরে কতগুলো আমরা ক্যারেক্টার দেখি। তার ভিতরে যেমন ওদের চোখগুলোর আপনি যদি আমরা অ্যারেঞ্জমেন্টটা একটু নিচের দিকে ডাউনওয়ার্ড থাকে, এদের মাথাটা একটু গোল আকার বেশি হয়, উচ্চতা এর একটু খাটো হয়, গোলাকার বা একটু বড় হয়েছে না, বড় হয় না, এটা গোলাকার, এটাকে স্কাল শেপটাকে আমরা ডলিকোকেফালিক বলি। এদের নেকটা ছোট হয়, আমাদের যতখানি ঘাড় লম্বা ওদের তার চেয়ে একটু খাটো হয়। আঙ্গুলগুলোর ভিতরে বিশেষ করে ওদের মাঝখানের আঙ্গুলটা একটু ফ্যালেন্সটা শর্টার হয়। এদের আঙ্গুলগুলো একটু সব তুলনায় খাটো থাকে। তারপরে ওদের, আমাদের যেমন তালুতে দুটো ভাঁজ থাকে দেখেন, ওদের কিন্তু অনেকেরই একটা থাকে, এটাকে আমরা সিমিয়ান ক্রিজ বলি। আর এমনি শরীরের ভিতরে আর অন্য যেসব সমস্যা থাকে, একটু টোন কম হয়, সফট টাইপের বাচ্চা, যার জন্য ওরা প্রথম দিকে ওদের যে মোটর ডেভেলপমেন্টগুলো, যে শরীরে যে ক্ষমতাগুলো, সেইগুলো কিন্তু দেরিতে হয়, যেমন বসা দেরিতে হয়, হাঁটা দেরিতে হয়, এগুলো। আর ইন্টার্ন আরও কিছু আছে যে আমি অতখানি গেলাম না, ভেতরেও কিছু সমস্যা থাকে কারো কারো, যেমন হার্ট ডিজিজটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম, আমরা কমপ্লিট এভি ক্যানেল ডিফেক্ট বলি। এটা একটা মারাত্মক হার্টের ডিফেক্ট, সেটা ডাউন সিনড্রোমের বাচ্চাদের অনেকেরই হতে দেখি আমরা। থাইরয়েড গ্রন্থির প্রবলেম থাকে, ইন্টেস্টাইনের কিছু কিছু জটিলতা থাকে ভেতরে, আরও কিছু থাকে, কিডনিরও থাকে, এরকম অনেক ইন্টারনাল প্রবলেমও থাকে। আর মানসিকভাবে এদের আইকিউ আসলে কম্পারেটিভলি জেনারেল পপুলেশনের চেয়ে একটু কম হয়। কারো কারো এটা আবার খুব এক্সট্রিমও হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার 1% ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ নর্মালও থাকে। তো সব কটার যে মানে ডাইমেনশনই আছে এদের, এবং এদের ক্ষমতাগুলো আসলে প্রপারলি আসলে ইউটিলাইজ করা হয় না। এবং এই সময় ধারণা ছিল যে আপনার ডাউন সিনড্রোমের বাচ্চাদের আসলে লংগিভিটিও কম, কারণ ওদের ইমিউন সিস্টেমগুলো নাকি দুর্বল থাকেই আসলে। কিন্তু আসলে এখনকার মডার্ন ডেতে আমরা দেখছি যে বিকজ আমাদের যে বৈজ্ঞানিক যে এখন যে বিপ্লব চলছে চিকিৎসা বিজ্ঞানে, এখন কিন্তু ডাউন সিনড্রোমের বাচ্চারা অ্যাডাল্টহুড এবং তারপরে পৌরত্ব বয়সের দিকে যাচ্ছে। এরকম কোনো এভারেজ আছে যে এইজের যে কত সঠিক পরিসংখ্যান নেই। কিছু কিছু অসুস্থতার ক্ষেত্রে আমি দেখেছি যে যেমন একটি অসুস্থতা এর কাছাকাছি অন্য রকমের, সেটা 40-45 পর্যন্ত হার্টলি এরকম আছে না। ডাউন সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে লংগিভিটি একসময় কম ছিল, কারণ তখনকার সময় চিকিৎসা পদ্ধতিটা ছিল না এবং আন্ডারস্ট্যান্ডিং কম ছিল। এখন আমরা সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো ভালো হয়েছে, চিকিৎসা পদ্ধতিগুলো শুধু ভালো হয়নি, এটা বিস্তৃত হয়েছে এবং মানুষের ভিতরে অ্যাওয়ারনেস এসছে। আগে যেমন ডাউন সিনড্রোমের বাচ্চারা এখন বাসায় থাকলে সবাই বাসায় কোনায় ফেলে রাখতো একে,
কেউ ওদিকে তাকাতো না। এখন কিন্তু এদের স্কুলে আসছে আস্তে আস্তে, এরা মেন স্ট্রিমের দিকে ক্রমশ বয়সটা এখন কোনো এখন ওইভাবে বলা যায় না। ইনফ্যাক্ট অনেকে বিয়েও করছে ডাউন সিনড্রোমে, তারা হ্যাভিং এ নাইস লাইফ, অনেকে প্রফেশনালি খুব মিউজিশিয়ান হিসেবে নাম করেছে, সেরকমও আছে এক্সাম্পল। আচ্ছা, শুনবো আরো আপনার কাছে বিস্তারিত। মিস্টার সর্দারে রাজ্জাক, আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং প্যারেন্টস সাপোর্ট গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, এই দিবসটি উদযাপন কবে থেকে কিভাবে শুরু হলো এবং ডাউন সিনড্রোম, ডাউন বোধহয় একজনের নামের সাথে, হ্যাঁ, এটা নিচে নয়, মানে ডাউন আপ এরকম কিছু অনেকের না। কাছে মনে হতে পারে যে এটি ভদ্রলোকের নামে এটা করা। তো আপনি একটু বলবেন যে এই দিবসটি পালন করা হচ্ছে এবং এটি 21শে মার্চ পালন করা হচ্ছে আপনার কাছে, এর আগে শুনছিলাম যে তারও একটা কারণ রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ডাউন সিনড্রোম ইটস এ সিনড্রোম, এটা মোটেও একটা ডিজিজ না, একদম স্ট্রেট বলা যায় যে ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটা একটা ক্রোমোজোমের বিশেষ অবস্থা আমাদের শরীরে, যেটা ডক্টর রাশেদুল নবী বললেন যে 46 and 47, so they are little up in fact, but because of Mr. Down, he discovered this syndrome, so the name became like Down syndrome. But all over the world, in fact, people used to say now it's like up syndrome because they have very excellent characteristics and they are very good in behavior also. They don't have any behavior problem. So ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, যেটা বললেন যে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে আসলে শুরু হয়েছিল আনঅফিশিয়ালি 2006 থেকে। তো এটা নিয়ে কাজ করছিল ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল, ডিএসআই, ইউকে। ওরা এটা নিয়ে কি বলবো যে দে প্লে দ্য কি রোল টু ব্রিং ইট ইন এ লার্জার অ্যাডভোকেসি লেভেলে, এবং এটা ইউএন ডিক্লারেশন দিয়েছে 2011-এ। সো ইট ওয়াজ কাইন্ড অফ ইউনাইটেড নেশনস রেজুলেটেড ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে সিন্স 2011। সো যেহেতু 2006 থেকে এটা শুরু হয়েছে, তো এবারের এটা হচ্ছে সারা বিশ্বে 9th অ্যানিভার্সারি অফ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম, এবং এই 9th অ্যানিভার্সারিতে আমরা দেখলাম যারা ডাউন সিনড্রোম প্যারেন্টস বাংলাদেশে আছি, দেখলাম যে আসলে এই দিবসটা 9ম দিবস হচ্ছে সারা ওয়ার্ল্ডে, কিন্তু বাংলাদেশে এখনও কেউ উদযাপন আমরা করিনি। সো উই ডিসকাস দিস ইস্যু উইথ, আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে বিষয়টা জানিয়েছি, কারণ এই কারণেই ইনফ্যাক্ট আই এম এ প্যারেন্ট অফ এ ডাউন সিনড্রোম বেবি, মাই থার্ড সান। শুনবো সে বিষয়ে আপনার কাছে। 21শে মার্চ উদযাপনের একটি কারণ বলছিলেন যে সেটি, আর 21শে মার্চ এই কারণেই বিকজ ওই যেটা ডক্টর নাসিরুদ্দিন নবী বললেন যে 21st ক্রোমোজোমে ওদের, দ্যাট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট। So 21st and there is 3 chromosome, so 21st March, যে কারণে এটা ইউএন ওভাবেই জিনিসটাকে দেখেছে যে টু মেক ইট মোর লাইক কি বলবো যে হাইলাইটস দ্যাট 21st 3 son, তৃতীয় সন্তানের 3 ছেলে এবং তৃতীয় ছেলেটা মানে ছোট ছেলেটা। এর আগে এই সমস্যা আপনার পরিবারের কারোর মধ্যে দেখা গেছে? আমার I didn't know about, আমি আসলে জানতাম না what is Down syndrome। আপনার সন্তানের বয়স কত এখন? ওর বয়স 5+, 2009 এ জন্ম। কবে নাগা মানে কোন সময়টাতে বুঝতে পারলেন যে তার একটি সমস্যা হয়েছে? আচ্ছা, দ্যাটস নাইস কোশ্চেন। দ্যাট আসলে ও যখন জন্মালো 2009 সালে অগাস্ট 10th, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালেই ওর জন্ম হলো, এবং নাশাদ ভাই দেখলেন ওকে প্রথম দিনই বা ওর জন্মের পরপরই, এবং ও খুব ফ্লপি ছিল, মানে হি ক্রাইড, সে কান্না করেছিল, বেশ জোরেই কান্না করেছিল। তো তারপরেও যেটা হয় আর কি, যে আমাদের নিউবর্ন বেবিকে একটা চাইল্ড স্পেশালিস্ট সবসময় দেখেন, আর আমার সুযোগটা হয়েছিল যে নাশাদ ভাই এসেই ওকে দেখলো, এবং দেখে নাশাদ ভাই বললেন যে ইনফ্যাক্ট হি লুকস লাইক ভেরি ফ্লপি বেবি, সো বেটার টু টেক হিম টু দ্য এনআইসিইউ। ওকে এনআইসিইউতে নেওয়া হলো, ওখানে ওকে একটু অক্সিজেন, প্রপার অক্সিজেনটা
দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হলো এবং আমাকে সাজেস্ট করা হলো কিছু টেস্টে যাওয়ার জন্য, কিছু ইনভেস্টিগেশন করার জন্য। নওশাদ ভাই আমাকে ইনভেস্টিগেশন করার জন্য বললেন আর কি। তো বাচ্চার না আপনার? আমার বাচ্চার বেবির ইনভেস্টিগেশন, এবং আমরা ওই ক্যারিওটাইপ টেস্টটা করতে বললেন ডাক্তার নওশাদুল নবী। তো আমরা ক্যারিওটাইপ টেস্টটা, এটা একটু সময় লাগে, প্রথম দিনই বললেন না, কতদিন পরে বললেন? 3-4 দিন পরে। হ্যাঁ, 3-4 দিন পরে। Because Dr. Nasruddin Nabi really wanted to know in fact that what his condition in fact. So যার কারণে ওই টেস্টটাতে আমাদের যেতে হলো। আর ইন বিটুইন হি ওয়াজ ফাইন, সে আসলেই খুব ভালো ছিল, কারণ তার বেসিক্যালি কনজিনেটাল কোনো প্রবলেম ছিল না, মানে ওর হার্ট ওয়াজ ওকে, আদার সাইড এভরিথিং ওকে। সো সেই ইনভেস্টিগেশনের রেজাল্ট কি হলো? ইনভেস্টিগেশনটা আমরা পেলাম 3 সপ্তাহ পরে, এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে ক্যারিওটাইপ টেস্টে লেখা আছে যে এটা ট্রাইজোমি 21, এটাকে ট্রাইজোমি 21 বলে। দ্যাট মিনস ওর আমাদের তো মানে ট্রিলিয়নস সেল ইন আওয়ার বডি, বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন। সো ওই ট্রিলিয়ন সেল, ওর প্রত্যেকটা সেলের মধ্যেই 21st সেলটাতে সেটি ধরা পড়ল, সেটাকে ট্রাইজোমি। আমি আসবো পরে, কিন্তু একটি বিষয় আমি একটু জানতে চাই যে এই যে বাচ্চার জন্মকালে, মানে যখন থেকে আপনার স্ত্রী কনসিভ করলেন বা এই সময়টাতে আপনারা দুজন শারীরিকভাবে আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা ছিল কিনা? না, ডায়াবেটিস বা অন্য কোনো ধরনের? আমার বেসিক্যালি ডায়াবেটিক নেই, আমি খুবই সুস্থ একজন মানুষ বলবো, ফিল করি এরকমই। আমার স্ত্রীর শারীরিক কোনো প্রবলেম ছিল না। অনেক সময় থাকে যে প্রেগন্যান্সির সময় কিছু সমস্যা অ্যারাইজ করে, যেগুলো হয়তো প্রেগন্যান্সির আগে পরে থাকে না, ওই জিনিসগুলো ছিল না। যেটা হয়েছে যে এটা জাস্ট 2 উইক আর্লি হয়েছে। তো অনেক বাচ্চা 4 উইকস কি 1-2 মান্থস আর্লি হয়েছে, 7 মাসও বেবি হয়। আসবো আপনার কাছে ডাক্তার জুনায়েদ শফিক, প্রচুর কাজ করেন আপনারা, আপনাদের হসপিটাল এবং সিএসআর অ্যাক্টিভিটিসও এই ধরনের বিষয় নিয়ে আমরা আগেও কথা বলেছি। তো এই দিবসটি পালন করবার উদ্যোগ প্ল্যান কেন করলেন? যদি উনি সরদার রাজ্জাক বলছেন যে উনি বলেছেন আপনাদের সঙ্গে কথা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কি করছেন এই দিবসকে ঘিরে? আসলে আপনি জানেন যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল অনেক কিছু কাজে কিন্তু পায়োনিয়ার। যেমন আমি যে সাবজেক্টটা করি, পেইন মেডিসিন, ল্যাপারোস্কোপিক সার্জারি, হার্টের বেলায় ইএসএমআর যে আমরা করি, যে নন ইনভেসিভ একটা টেকনিক দিয়ে আমরা হার্টের ইজেকশন ফ্র্যাকশন বাড়াতে চেষ্টা করি, স্লিপ ল্যাগ, নাক ডাকা, এটা। এবং আরেকটা জিনিস যেটা নওশাদ ভাই ট্রেন্ড হয়ে আছে, চাইল্ড গ্রোথ ক্লিনিক কিন্তু আমাদের ওখানেই চালু হয়, নওশাদ ভাই চালু করেন এটা। তো এখানে কিন্তু ডাউন সিনড্রোমের রোগী ছাড়া অটিস্টিক বেবি সবাই আসে। রাজ্জাক যখন আমাদের কাছে নিয়ে আসে এই জিনিসটা যে এরকম প্রবলেম, আমাদের তো প্রবলেম হচ্ছে যে এটা মেইন স্ট্রিমে আমরা আসতে পারছি না, এটার অ্যাওয়ারনেসটা গ্রো করতে হবে। তখন আমরা চিন্তা করলাম, আমরা তো অনেক দিবস পালন করি, আমরা বিশ্ব হার্ট দিবস পালন করি, বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করি, নিজের আমার লাইনেরটা হলো আপনার সাথে আমি অনুষ্ঠানও করি, যে অস্টিওপোরোসিস দিবস করি। এটাকে আমরা তখন হাইলাইট করতে চাইলাম, কারণ এটা কিন্তু নর্মাল অটিস্টিক বাচ্চাদের মতন না, এ কিন্তু মেইন স্ট্রিমে আসতে পারবে, একে জাস্ট স্পেশাল কেয়ার করতে হবে। আমি শুধু বলি যেমন ওর 3টা বাচ্চা, আমারও ধরেন 2টা বাচ্চা কিন্তু সমান না, কেউ একটু পড়ালেখায় ভালো, কেউ একটু পড়ালেখায় খারাপ। যে একটু খারাপ তার দিকে কিন্তু আমরা একটা বিশেষ নজর দিই, স্পেশাল টিচার রাখি, আমি হয়তো নিজে দেখি, আমার ওয়াইফ দেখে। এই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে যেটা ডাউন সিনড্রোমের বাচ্চা, তাকে একটু স্পেশাল নিডের একটা ব্যাপার আছে। যেমন নওশাদ ভাই যেটা বললেন যে হ্যাঁ ওর মাসেল টোনে একটু অসুবিধা আছে, এই মাসেল টোনে ডেভেলপ করতে হবে। ওদের হিয়ারিং একটু অসুবিধা হয়, চোখে দেখতে হয়তো কম, সবারই একই জিনিস হবে তা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, এই কয়েকটা সিমটম আসতে পারে। এগুলো একটু স্পেশাল কেয়ার করলেই ও মেইন স্ট্রিমে থাকবে, মেইন স্কুলে পড়তে পারবে। আমি জানি যেখান থেকে আমরা আমাদের যে এনজিওটা আছে আমদার সাথে একসাথে করেছি, ওই গজারিয়াতে নিজের কলা স্কুলে, দাদার নিজের কলা স্কুলে নাতনিকে নেয় নাই ডাউন সিনড্রোমের বাচ্চা, কারণ ও তো পাগল, ও ওইখানে থেকে সবাইকে ডিস্টার্ব করবে, সবাইকে অসুবিধা করবে। হ্যাঁ, এদের একটা অসুবিধা, রাজ্জাকের বাচ্চা মাঝে মাঝে আমাকে দেখাইতে আসে, ওর ওয়াইফ আমাকে দেখাতে আসে কোনো একটা প্রবলেম, তখন যে বাচ্চাটা হয়তো এই জিনিসটা নিয়ে টান দিচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে, ওইটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আসলে তখন বলতে বাবা এটা টেনো না, এটা অসুবিধা, ও কিন্তু সাথে সাথে থেমে যায়, অন্যদের মতন না। এই কয়েকটা পয়েন্টে যদি খেয়াল করে এটাকে যদি আমরা অ্যাওয়ারনেস না গ্রো না করি, তাহলে কিন্তু মেইন স্ট্রিমে আসবে না। এবং এটার ডেটাটা ওনারা হয়তো 2-1টা পয়েন্ট হারিয়ে গেছে, আমি যদি ওই কাগজটা একটু নিয়ে একটু দেখাই এটার মধ্যে, এটা তাহলে বুঝতে অনেকের সুবিধা হবে। এটা এই 21তম ক্রোমোজোমটা হচ্ছে
21তম হলে যে 3টা হয়েছে আপনি দেখেন সবার কিন্তু দুটা 20 19 20 দেখেন দুটা 14 15 এইখানে যে একটা এক্সট্রা হয়ে গেছে, এটা ইউনিক। এটা ইউনিক। এই জন্য 21তম ডেতে করা হচ্ছে 21শে মার্চ, আর 3টা ক্রোমোজোম থেকে থার্ড মান্থে আসছে, কিন্তু মার্চের থার্ড মান্থে আসছে। এবং আরেকটা ডেটা হচ্ছে যে 800টা বাচ্চার মধ্যে কিন্তু একটা বাচ্চার হবে, এটা কিন্তু ভালো অ্যামাউন্ট। আমেরিকাতে এখন 4 লক্ষ এরকম ডাউন সিনড্রোমের আছে, এবং আমাদের বাংলাদেশে নওশাদ ভাই আমাদের কোনো ডেটা নেই, কিন্তু এইটা যদি আমরা হিসাব করি 2 লক্ষের কাছাকাছি হবে। কালকে আমাদের যে আজকে অনুষ্ঠান হবে শুক্রবার দিন, আমরা যেটা অ্যাওয়ারনেসটা গ্রো করছি, এখানে কিন্তু প্রায় 200 ডাউন সিনড্রোম আমরা নিয়ে আসছি বাচ্চা। এবং ধানমন্ডি এলাকায় আমাদের যেহেতু হসপিটালটা, আমরা কিন্তু সার্ভে করতে গিয়ে মানে আমরা 15-20টা পেয়েছি বাচ্চা যারা বাসার মধ্যে এক কোণে, ওই যে নওশাদ ভাই যেটা বলতেছিলেন যে বাসার মধ্যে রয়ে গেছে, বাবারা সামনে আনছে না, মার আনছে না। এটা সামাজিক একটা কলঙ্ক হিসেবে কিন্তু দেখা হতো, যে তুমি কোনো একটা খারাপ কাজ করছো অতীতে, তার জন্য তোমার এই কলঙ্ক হয়েছে। আসলে এটা কিছু না, এটা কিন্তু জেনেটিক ডিসঅর্ডার, জন্মগত দোষ এটা আপনার। যতদিন পর্যন্ত জিন থেরাপি না আসবে ততদিন পর্যন্ত কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট আসবে না। সুতরাং এই জিনিসটাকে আমাদের সামনে আনতে হবে, এই বাচ্চাদেরকে আমাদের মেইন স্ট্রিমে আনতে হবে। এই জন্য আমরা জাপান বাংলাদেশ হসপিটাল আজকে শুক্রবার দিন সকাল 9টা থেকে একটা অনুষ্ঠান করব, যেখানে প্রফেসর ইমার খান ন্যাশনাল প্রফেসর আসবেন। আমরা এই বাচ্চাদের নিয়ে আমরা রেজিস্ট্রেশন করাবো, তাদের হেলথ চেক আপ হবে। নওশাদ ভাই সহ আরও 40 স্পেশালিস্ট, ডক্টর বাকি বিল্লা, ডক্টর বিনু, এরা এবং চেস্ট স্পেশালিস্ট, ওনারা এসে এদের একটা সেমিনার হবে, রেগুলার একটা চেক আপ হয়ে যাবে যে তোমার কি কি আছে। হ্যাঁ, কারো তো মাসেল টোনে প্রবলেম হতে পারে, কারো চোখে হতে পারে, কারো হয়তো বা কানে হতে পারে, সব ডাক্তার ওদের দেখবে, দেখে ওদের ওই অনুযায়ী সলিউশন দেবে। প্লাস একটা সেমিনার হবে এটার উপর, ওনারা একটা লেকচার দিবেন। এবং এটার সাথে সাথে আমরা যেটা করছি, ওদের একটা আর্ট কম্পিটিশন, গানের কম্পিটিশন, এই কম্পিটিশনটা করে ওদের একটু মেইন স্ট্রিমে আনতে চেষ্টা করছি। এবং আমাদের সাথে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি যদি পোস্টারটা একটু দেখাই, পোস্টারটা হচ্ছে এই জিনিসটা, এই পোস্টারটা হচ্ছে এই পোস্টারটা আর কি। আমরা আমাদের সাথে অনেকগুলি অর্গানাইজেশন কিন্তু জড়িত হয়েছে, এরা আমাদের সাথে আসবে, আমরা একটা র্যালি করব। এই অনুষ্ঠানটার মধ্যে আমরা অ্যাওয়ারনেস গ্রো করতে চাই যে না, আপনারা স্পেশাল নিড স্কুলে কাউকে পাঠাবেন না, মেইন স্কুলে পাঠান। মেইন স্কুলের টিচারকে বলবেন যে ওকে একটু স্পেশাল কেয়ার দেন। অনেক বাচ্চার স্পেশাল, কারণ আমার নিজের খেয়াল আছে, আমি যখন স্কুলে পড়তাম, স্কুলগুলোর কাছে তাহলে অ্যাপিলটা আমরা করব, এটা দিয়ে আমরা অ্যাপিল করব যে এই বাচ্চাটার দরকার না, না স্কুলের উপর যে আপনারা এটা স্পেশাল কেন, একটা টিচারকে দরকার নিযুক্ত করেন, একটু এক্সট্রা ক্লাস দেন। ওর যদি কোনো ল্যাকিং থাকে, অনেকের ক্ষেত্রে আবার ল্যাকিং নাও থাকতে পারে, সে হয়তো ভালো স্টুডেন্ট হতে পারে। এইসব অ্যাওয়ারনেসটা যদি আপনার মাধ্যমে অনুষ্ঠান এবং কালকের এই অনুষ্ঠানটার মাধ্যমে করতে চাই। যেটি বলছেন যে 200 বাচ্চা আজকে আসছে, এর বাইরে যদি মানে এই অনুষ্ঠান দেখে যদি কোনো বাচ্চা হসপিটালে নিয়ে আসতে চায়, তাদের অবশ্যই আমরা তাকে আমরা চিকিৎসা করব, সেবা করব। নওশাদ ভাই তো আছেই, আমাদের ওখানে 3জন চাইল্ড স্পেশালিস্ট, ডক্টর নওশাদ নবী আছে, ডক্টর তামিনা আছে। আমি বলছি যে আজকে সকালে যদি কোনো হসপিটালে নিয়ে আসতে চায়, হ্যাঁ সবাই এসে আমাদের এই অনুষ্ঠানটা 1টা পর্যন্ত হবে। এই আহ্বানটা থাকলো যে সবাই যেন এসে জয়েন করে, যাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা আছে তারা হসপিটালে আসে। ডক্টর নওশাদ নবী বা সরদারের রাজ্জাকের বাচ্চা নিয়ে যেটা কথা বলছেন, প্রথম দিন আপনার কাছে কেন মনে হলো, মানে একটু আপনি আচ্ছা, বিভিন্ন রকম আসলে এক্সপ্লেইন করেন তাহলে হয়তো আমরা যে আমাদের ডাক্তারি পরিভাষা সিনড্রোম বলি, বহু রকম সিনড্রোম আছে। সেটা জেনেটিক সিনড্রোম আছে, ক্রোমোজোমাল সিনড্রোম আছে, কতগুলো সেগুলোর বাইরেও সিনড্রোম আছে। কতগুলো টিপিক্যাল সিনড্রোম কিন্তু আসলে তাদের ফিজিক্যাল ফিচার্স দেখে আমরা প্রথম দিকেই আমাদের মনে সন্দেহটা দেখায়। ডাউন সিনড্রোম হলো এমন একটা সিনড্রোম যেটা ফেনোটাইপ, মানে শারীরিক কতগুলো প্রোফাইল দেখে আমরা অলমোস্ট ডায়াগনোসিস করে ফেলি, কিন্তু আমরা ডায়াগনোসিসটা বলি না। ডায়াগনোসিস এইগুলো যে বলতে গেলে আপনাকে একদম 100% শিওর হতে হবে যে কি ব্যাপারে আমি কথা বলি। কারণ ডাউন সিনড্রোমের মতন কাছাকাছি ফেনোটাইপিক্যাল ফিচার কিন্তু আরেকটা আছে, যেটা ওটা জেনেটিক ডিজিজ, নট ক্রোমোজোমাল ডিজিজ, কিন্তু পাশাপাশি রাখলে দুজন, সেটাকে আমরা বলি হলো গিয়ে জেলবেগার সিনড্রোম, সেটা অন্য জিনিস। তো ডাউন সিনড্রোমের কতগুলো ফিচার, যেটা আমি আপনাকে প্রথমে বললাম, আমরা ফিজিক্যাল ফিচার্সগুলো যখন দেখি, তার ভিতরে নিউবর্ন বাচ্চাদের ক্ষেত্রে যেমন এই প্রোফাইলগুলো দেখেই কিন্তু আমাদের প্রথমে সন্দেহ হয়। এবং সেটা ডায়াগনস্টিক টেস্ট হলো গিয়ে আসলে ক্যারিওটাইপ করে। ক্যারিওটাইপ কিছু না, ওই যে এটা দেখলেন, এটা আমাকে একটু এই ক্যারিওটাইপটা কিন্তু 3 সপ্তাহ মতন সময় লাগে। তো এইখানে যেমন 3টে আমরা দেখছি, এখানে ক্রোমোজোমগুলো দেখেন 1 নম্বর 2 নম্বর জোড়া করে, কিন্তু 1 নম্বর জোড়া সবচেয়ে বড় হয় লেন্থে, 2 নম্বর জোড়া তার চেয়ে কম। এটা জোড়ার সাইজ অনুযায়ী এগুলোকে করা হয়। 21 নম্বর জোড়া খুব ছোট, এই যে 21 নম্বর আমরা দেখছি 3টে। এটা কিন্তু ডাউন সিনড্রোমের সবচেয়ে টিপিক্যাল প্রেজেন্টেশন। অ্যাটিপিক্যালও আছে 46টা জোড়াতে একই রকম ডাউন সিনড্রোম ফেনোটাইপ, সেটা আবার কমপ্লিকেটেড হয়ে, যেটাকে ট্রান্সলোকেশন বলি আমরা, এটাকে আমরা নন ডিসজাংশন বলি। তো এই ফিচার্সগুলো দেখি কিন্তু আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস যখন করবো, ইট উইল টেক 3 উইকসের মতন সময়, তাতেই কিন্তু আমরা ডায়াগনোসিস করে দিতে পারবো, কারণ ওইখানে কিন্তু এটা ধরা পড়বে।
কোনো বিশেষ কারণে এটি হয়? এটি তো ক্রোমোজোমের, এটি তো একটা ব্যাখ্যা আছে যে এই কারণে হলো বা রোগটা টেস্ট করে, কিন্তু কেন এটি হয়? আচ্ছা, এখানে এই যে এখানে একটি ক্রোমোজোম বেশি, আচ্ছা বেশি, সেটি কেন হয়? মানে সাধারণত ডাউন সিনড্রোমের প্রিভেনশনের কথা বলি না, অনেক রকমের অসুস্থতার কারণে বা যে কারণে আমি জিজ্ঞেস করলাম যে মায়ের কোনো সমস্যা ছিল না, বাবার কোনো সমস্যা ছিল কিনা, অনেক কারণ। এটা আসলে কতগুলো আছে, এখানে এজ একটা ফ্যাক্টর আছে, ম্যাটারনাল মায়ের এজটা, যদিও সবের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন দেখি ম্যাটারনাল অ্যাডভান্সিং এজে যদি কোনো প্রেগন্যান্সি হয়, বিশেষ করে 35 বছরের ঊর্ধ্বে যদি মাতৃত্ব কেউ গ্রহণ করে, সেই ক্ষেত্রে এইটার চান্স বাড়তে থাকে। অ্যাজ এ হোল জেনারেল পপুলেশনে কিন্তু 800 থেকে 100টা লাইফ বাড়তে একটা ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে, আর সেটিকে ওয়ার্ল্ড ওয়াইড, এবং 35 বছরের ঊর্ধ্বে এটা এই রিস্কটা বাড়তে থাকে। যত অ্যাডভান্সিং এজ হবে ততই এটার আপনার ইনসিডেন্স বেড়ে আসতে থাকে। এটা আবার আমরা খুব অল্প বয়সী মেয়ে দেখে তো কখনো হতে দেখি যে মায়ের বয়স 21 বছর, প্রথম বাচ্চা ডাউন সিনড্রোম, সেই ক্ষেত্রে ওই মায়ের পরবর্তী রিস্কটা কিন্তু আরো বেড়ে গেল, তার কিন্তু প্রায় অলমোস্ট 40 বছরের মায়ের যে রিস্ক থাকবে সেই রকম সময় রিস্ক হয়ে যাবে। কাজেই ওই সব ক্ষেত্রে আমাদের আসলে কাউন্সেলিং লাগে। এখন অবশ্য আমরা আপনার আর্লি ডায়াগনোসিসও করা যায় প্রেগন্যান্সির সময়, এবং সেই ক্ষেত্রে কেউ যদি অপশন দেয় যে আই ডোন্ট ওয়ান্ট দিস বেবি, আর্লি ডায়াগনোসিস ধরা পড়ে। ওইটার কোনো সিম্পটম আছে নাকি আর্লি ডায়াগনোসিস করার? মানে আর্লি ডায়াগনোসিস কেন করবেন, মানে কিভাবে আপনারা টের পান কিভাবে? এটা হলো প্রথম হলো রিস্ক ফ্যাক্টর, যদি আমরা সেটা তো ওনার টের পাওয়ার সম্ভাবনা কম, গাইনোকোলজিস্ট কিভাবে টের অ্যাজ এ হোল এটা কিন্তু ইউনিভার্সাল স্ক্রিনিং এর ভিতর আসছে না এখনো, হয়তো একসময় হয়তো আসতে পারে, কারণ স্ক্রিনিং জিনিসটা আমরা স্ক্রিনিং এর কতগুলো ক্রাইটেরিয়া থাকতে হয়। আপনাকে স্ক্রিনিং সেই অসুখগুলো অথবা সেই সিনড্রোমের ক্ষেত্রে আপনি করবেন যেটা খুব কমন ইন দ্য জেনারেল পপুলেশন। দ্বিতীয় হলো ওটা চিপ হতে পারে, এটা খুব রেডিলি অ্যাপ্লিকেবল হতে পারে, আপনার গ্রাম দেশে আপনি কিভাবে করবেন, দু একটা জায়গায় করতে পারে। সেই জন্য স্ক্রিনিংটা এই মুহূর্তে শোনে, তবে অন সিলেকশন মেথড করা যেতে পারে। যে মায়ের বয়স হতো 37 বছর, সেখানে শি নোজ যে এটা হতে পারে, সেখানে ইফ শি অপটস ফর স্ক্রিনিং, অথবা তার গাইনোকোলজি যাকে যদি অবজারভেশন, সো গাইনোকোলজিস্টদেরও এই বিষয়ে বেশ সতর্ক থাকতে হবে। আরেকটা হচ্ছে যে মাল্টিপল যদি হয়, মানে পরপর 4-5টা বাচ্চাদের হওয়ার সম্ভাবনা আছে, আপনি বলতেছিলেন 35-এর নিচে হলেও, যাতে না 25-এর নিচে উনি বলছেন আর্লি স্টেজে যদি কারো আর্লি এইজে যদি বাচ্চা হয় এবং তার ফার্স্ট ইস্যু যদি এই প্রবলেম হয়, তাহলে পরের ইস্যুগুলোর ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে। আর যে 3-4টা বাচ্চা নেবে তার ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা থাকতে পারে নাকি? মাল্টিপল প্রেগন্যান্সিটা এখানে আসে না। সেই ক্ষেত্রে অবশ্য হয়, আবার বয়স যেমন অনেকে আগের কালে যেমন মাদের 11টা 12টা প্রথম দিকে শুরু করলেন, তিনি তার যখন শেষ বাচ্চা তখন তার বয়স হতো 40 ঊর্ধ্বে, সেখানে অবশ্যই রিস্ক থাকে। এখানে রিস্ক থাকবে। আপনার বাচ্চা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন, যখন আইডেন্টিফাই করা গেল প্রবলেমটা, তারপর থেকে এই যে 5 বছর পর্যন্ত মানে তার ডেভেলপমেন্টটা কি, সমস্যাটাকে বা তাকে কিভাবে আপনারা হ্যান্ডেল করেন? আমার বেবির নাম হচ্ছে রাফান। রাফান মিন্স গ্রেসফুল, and we feel like Rafan is really a graceful baby. আর সারা ওয়ার্ল্ডে ডাউন সিনড্রোম বেবিদেরকে বলা হয় অ্যাঞ্জেল, বিকজ দ্য থার্ড ক্রোমোজোম 21st যে থার্ড ক্রোমোজোমটা আছে, যে এক্সট্রা ক্রোমোজোমটা আছে, এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে সারা পৃথিবীতে। জাস্ট 2 বছর আগে একটা রিসার্চে, আমেরিকান এক রিসার্চে বলা হয়েছে যে ও ডিএনএ টেস্ট করানো হয়েছে ওই থার্ড ক্রোমোজোমটার, এবং ওটাকে বলা হয়েছে যে দিস ইজ ভেরি লাভিং অ্যান্ড ভেরি পোলাইট ক্রোমোজোম। সো usually people used to say now in globally যে these people are like very stupid in early age but very smart in younger. So ওদের বয়স যত বাড়তে থাকছে ওরা ততই কিন্তু বেটার হচ্ছে। সো আমরা আসলে এই যে প্যারেন্টস সাপোর্ট গ্রুপটা করার পেছনে এটাই বিষয় যে প্যারেন্টসদেরকে আমরা মোটিভেট করতে চাচ্ছি অ্যাজ বিং এ প্যারেন্ট অলসো, যে আমার বেবির ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে ওর আসলে যেহেতু ও শারীরিকভাবে খুব সুস্থ, সো ও অন টাইম হেঁটেছে। ওই 1.5-2 বছরের সময় কিন্তু ও হাঁটা শুরু করেছে, নিজে ট্রাই করেছে, স্টেপ দিয়েছে, একটা বেবি টিপিক্যাল বেবি যেমন করে। ওই ক্ষেত্রে আমরা দেখেছি ওকে যখন আমরা খুব উৎসাহ দিতাম, এটা হয়তো নর্মাল প্যারেন্টসরাও টিপিক্যাল বেবির ক্ষেত্রেও খুব উৎসাহ দেখায়, তো বাচ্চা আরও ট্রাই করে। তো ডাউন সিনড্রোম বেবির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আরও বেশি, যে ও একটা স্টেপ দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলতো যে তোমরা হাততালি দাও সবাই, যেহেতু আমি স্টেপটা দিয়েছি। তো ওর ডেভেলপমেন্টগুলো আসলে খুব একটা ডিলে
আমরা লক্ষ্য করিনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্পিচের ব্যাপারে, স্পিচের একটা ডিলে আছে, এটা আসলে ওর ভেতরেও আছে। সেটা কিন্তু ডাউন সিনড্রোম না থাকলেও অনেক না বেবিদের থাকলেও হয়। অনেক বেবিদের আসলে সাথে ওই অনেকে একটু দেরিতে শুরু করে কথা ওই বলা। ভয়েসটাই আসলে আমরা প্যারেন্টসদেরকে জানতে মানে জানাতে চেষ্টা করছি যে আসলে উই শুড নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যদি ওর জন্মগত কোনো প্রবলেম না থাকে, একটা বেবির কিন্তু টিপিক্যাল বেবিরও তো দেখি যে হার্টে প্রবলেম নিয়ে জন্মাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কি বলবো যে ডাউন সিনড্রোমের কি হার্ট প্রবলেম হবে? সারা ওয়ার্ল্ড কিন্তু সেটা বলছে না এখন, সারা ওয়ার্ল্ড বলছে না। এবার ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে আমি কি একটু বলতে পারি? মানে এই যে ইন্টারনাল যেসব কনজেনিটাল প্রবলেমগুলো খুব জেনারেলাইজ করে না বলে আসলে এই যে সিনড্রোমিক কন্ডিশনগুলোতে আসলে আমরা মানে আপনার যেসব কনজেনিটাল অ্যানোমেলিস বলি আমরা, এগুলোর ইনসিডেন্স আসলে বেশি থাকে। ডাউন সিনড্রোমের কতগুলো টিপিক্যাল কার্ডিয়াক অ্যানোমেলি থাকে, অনেকে থাকে না, কারো থাকে। কতগুলো টিপিক্যাল আমরা ইন্টেস্টাইনাল প্রবলেমগুলো দেখি, আরো কিছু আছে যেসব, তো সেগুলো ইনসিডেন্স আপনি যদি জেনারেল পপুলেশনের সাথে কম্পেয়ার করেন তাহলে অনেক হাই, কিন্তু ওগুলো ট্রিটেবল সবই। এটা হলে কি কোনোটা নট যেরকম কোনোটা বিয়ন্ড ট্রিটমেন্ট না। আর এখন তো যে মনে করেন যে আমি কার্ডিয়াক যে প্রবলেমটার কথা বললাম যে কমপ্লিট এভি ক্যানাল ডিফেক্ট, এটা খুব মারাত্মক একটা হার্ট প্রবলেম, কিন্তু এটারও এখন কিন্তু আসলে কার্ডিয়াক সার্জারি সলিউশন এসে গেছে। কাজে ওইটা নিয়ে মায়ুস থাকলে তো হবে না আমাদের, তো এগুলো সব অপশনস আছে। ওই জায়গাটাতেই আমরা আসলে যে এবার ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডেতে কিন্তু ওটাকেই এমফাসাইজ করছে যে দে শুড বি ট্রিটেড ইন এ নর্মাল ওয়ে, লাইক রাদার অ্যাভয়েডিং লাইক ও তো ডাউন সিনড্রোম, ওর তো এটা ভালো হবে না। এই যে একটা মেন্টালিটি গ্রো করেছে ফ্যামিলির লোকজনের মধ্যে বা কমিউনিটি আত্মীয়স্বজনের মধ্যে বেশি হয়, এবং লুক ডাউন করার বিষয় বা না জানার বিষয়টা, সেই জায়গাটা আসলে এই অ্যাওয়ারনেস। স্কুলে যাচ্ছে, ও প্লে গ্রুপে ওকে আমরা স্কুলে যেটা হচ্ছে যে স্কুলে যেটা আসলে মানে এটা হলি ক্রিসেন্ট স্কুল, আমি বনশ্রীতে থাকি, তো হলি ক্রিসেন্ট স্কুল প্রথম একটু ওরা একটু ভিন্ন দৃষ্টিতে দেখেছে। কিন্তু আপনি কি বাচ্চাকে বলেছিলেন যে নাকি বাচ্চাকে দেখে তারা? আমি বলেছিলাম যে মাই সান বর্ন উইথ ডাউন সিনড্রোম, সো ওরা ডাউন সিনড্রোমটা অবশ্য বুঝতে পেরেছিল কেউ আর কি, যে যাদের একটু বাইরে লিঙ্ক ছিল বা পড়াশোনা ছিল তারা বুঝতে পেরেছিল। তো যে জিনিসটা হচ্ছে যে আই শুড বি থ্যাঙ্কস টু দেম, বিকজ ওরা ওকে নর্মাল ক্লাসে ইনক্লুড করেছে, বিকজ ওদের আসলে একটা হাইপার অ্যাক্টিভ একটা ব্যাপার থাকে, একটু বেশি খেয়াল করে সব কিছুতে, যার কারণে কি খুব অভিমানী হয়, মানে ও চায় যে সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করুক। তো এই জিনিসটা আসলে যেটা হয়েছে যে ওর স্কুলে ক্লাসে আমরা দেখছি যে ক্লাসে ওর ইনক্লুশন খুব ভালো, নাও ইজ মেকিং ফ্রেন্ডস। ওর ফ্রেন্ড হচ্ছে এখন ও ক্লাসে গেলে সবাই বলে রাফান, বিকজ দে আর লাইক ভেরি ভেরি সেলিব্রিটি ক্যারেক্টার। There are a lot of also successful cases around the world we can see, like Chris Burke. Chris Burke is Down syndrome and is self-advocate and having like in ABC television, ABC news television always program করছে এবং like entertainer. So এবং এইরকম অনেক কেস আছে, অনেক সাকসেসফুল আছে, যে জিনিসটা মানে আমার লাস্ট 5 ইয়ার্সে আমি দেখেছি যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে এবং গ্লোবালি ডাউন সিনড্রোম আসলে কিভাবে এগিয়ে আসছে। কিন্তু আমাদের দেশে কি হয়েছে যে এই জায়গাটায় একটা মানে কমতি আমরা আমি অ্যাজ এ প্যারেন্টস দেখছি আর কি, যে ডাউন সিনড্রোমটাকে অনেকটা মিশিয়ে ফেলছে ডিসএবল গ্রুপের সাথে। অটিজম, যেমন আপনি অটিজমের যে স্কুলগুলো আছে আমাদের দেশে, বা আমি যদি ওয়ার্ডলি বলি যে কি বলবো এটাকে, যে প্রতিবন্ধীদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো কিন্তু একসাথে সব, ওখানে অটিজম আছে, ডাউন সিনড্রোম আছে, ডিফারেন্ট টাইপ অফ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস আছে, তারপর ফিজিক্যাল ডিসএবিলিটিগুলো চিলড্রেনরা আছে। তো ওই জায়গাটায় আসলে ডাউন সিনড্রোমকে ওখানে ইনস্টিটিউশনালাইজ করলে যেটা হবে, ওর ভেতরকার জিনিসগুলো বের হবে না, এবং ওই জায়গাতেই কিন্তু একটু আলাদাভাবে দেখার একটা বিষয় আছে ডাউন সিনড্রোম চিলড্রেনদের ক্ষেত্রে, কারণ সেটা অ্যাড্রেস হয়েছে সারা ওয়ার্ল্ডে। জোনাস শফিক, থ্যাংক ইউ।
ইতিবষ্টি পালনের মধ্যে সীমাবদ্ধ থাকছে কিনা আপনাদের না, বাংলাদেশে দেখি যে যেহেতু আপনাদের হসপিটালে অনেক রকমের বিষয় নিয়ে কাজ করেন, অনেক ধরনের সেন্টারের মতো করেছেন, এই বিষয়ে কি করবার প্ল্যান আছে বা আমাদের হচ্ছে যে আমরা একটা ওই যে ডেটাবেস তৈরি করতে যাচ্ছি, যে আমরা একটা আপনাকে যদি দেখাই যে ডাউন সিনড্রোম হেলথ বুক করে যারা কালকে রেজিস্ট্রেশন করবে এটা পুরো তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের হাসপাতাল হবে, এরপর ফলো আপগুলি সবসময়। প্লাস আপনি যেটা বলতেছিলেন যে নতুন কেউ যদি আসতে চায় এই অনুষ্ঠান দেখে অথবা সামনেও, সবাইকে আমরা একটা ডেটাবেসে নিয়ে এসে অ্যাওয়ারনেস গ্রো করতে চেষ্টা করব এবং প্রত্যেক বছর আমরা এই দিবসটা পালন করব এবং আমরা চেষ্টা করব আমাদের এলাকা ভিত্তিক যে স্কুলটা আছে ধানমন্ডি এলাকায়, স্কুলগুলিতে আমরা অ্যাওয়ার করতে চেষ্টা করব যে তারা যাতে ডাউন সিনড্রোমের বাচ্চাকে স্কুলে নেয়, নর্মাল স্কুলে, নট স্পেশাল স্কুল। রাজাকের বাচ্চাকে যেভাবে কনভিন্স করে নিতে হয়েছে সেইভাবে যেন সবাই নিয়ে স্পেশাল একটু টেক কেয়ার করে একে যাতে আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং চিকিৎসার ব্যাপারে যাই প্রয়োজন সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। নওশাদ ভাই তো আছেই, আরও দুজন আছে, এটা বাচ্চাদের সমস্ত ট্রিটমেন্ট আমরা ডাউন সিনড্রোমের বাচ্চাদের যারা অ্যাফোর্ড করতে পারবে তারা ওইভাবে ট্রিটমেন্ট করবে, আর যারা অ্যাফোর্ড করতে পারবে না এটা পুরো চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করবো জাপান মানুষ ফ্রেন্ডশিপ হসপিটাল ডাউন সিনড্রোম। কারণ এই জিনিসটা আমাদের মেইন স্ট্রিমে আনতেই হবে, কারণ এটা যদি না আনি তাহলে আমাদের 2 লক্ষ বাচ্চা কিন্তু বার হয়ে যাচ্ছে, এরা কিন্তু আইসোলেটেড হয়ে থাকবে, এরা অটিস্টিক বাচ্চাদের মতন হয়ে যাবে, কিন্তু এরা অটিস্টিক বাচ্চা না। এদের যদি আমরা একটু টেক কেয়ার করতে পারি, অ্যাওয়ারনেস গ্রো করবেন আপনার অনুষ্ঠানের মাধ্যমে, মানে আপনাকে আমরা ধন্যবাদ জানাতে যে আপনি আমাদের এই সুযোগ করে দিয়েছেন এটা অ্যাওয়ারনেস গ্রো করার জন্য। যদি এতে মেইন স্ট্রিম আনতে পারে তাহলে বাবা মার উপর কিন্তু এই বার্ডেনটা অনেক কমে যাবে। আমাদের 3 জনের হয়তো কারো এরকম ডাউন সিনড্রোমের বাচ্চা নেই অটিস্টিক, কিন্তু রাজদাকের উপর যে 5 বছর ধরে ঝড় যাচ্ছে এবং সামনে হয়তো বা যাবে, সেইটার কিছু অংশীদারও যদি আমরা হতে পারি এবং কিছু হেল্প করতে পারি, এই যে 2 লক্ষ বাচ্চা আছে বাংলাদেশের, কিছু যদি আমরা করতে পারি তাইলেও তো একটা কাজ করা হলো। এবং জাপান বাংলাদেশের মোটোটাই এটা যে আমরা সামনে এগিয়ে যাব এবং যারা এখানে সুবিধা বঞ্চিত তাদেরকে আমরা সাহায্য করবো। এবার একটু আমি মানে এই সমস্যাটির সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাই যে এর ট্রিটমেন্টগুলো কি, কোন ধরনের সমস্যা কি এবং করণীয় কি, প্যারেন্টসরা কি করতে পারে বা চিকিৎসকদের জন্য কোনো পরামর্শ, গাইনোকোলজিস্টদের আমরা একটু আগেই আলোচনা করছিলাম সেটি একটা বড় যে তারাও এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, আমরা স্যার প্রথম থেকে আমরা তো আসলে প্রিভেনশনের কথাই চিন্তা করি। একটি হচ্ছে দৃশ্যমান সমস্যা, আরেকটি হচ্ছে শরীরের ভেতরকার সমস্যা। আপনি যেটি বলছেন মেজর প্রবলেমগুলো হয়তো সব আমরা এই অনুষ্ঠানে কভার করতে পারবো না, একটু যদি ডিটেইলে বলেন আপনি হয়তো কন্ট্রিবিউট করতে পাবেন আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে পরে, আপনিও পারবেন। আসলে যদি আমরা ডাউন সিনড্রোমের চিকিৎসা অথবা ম্যানেজমেন্ট ওখানে আমরা যদি বলতে চাই তাহলে প্রথমে আমাদের ডাউন সিনড্রোমের বাচ্চাদের যে আমি প্রথমে বলছেন যে রিস্ক গ্রুপের কথা বলছিলাম, যে সব অ্যাডভান্সিং মায়ের এজগুলো যদি এখানে যদি একটা মেন ক্রাইটেরিয়া হয় টু স্ক্রিন, তাহলে স্ক্রিনিংটা আসলে আমাদের বিশেষ করে সিলেক্টেড গ্রুপগুলোতে করতে হবে। এটার জন্য তাহলে অবস্টেট্রিশিয়ানদেরও যেমন রোল প্লে করতে হবে, পেডিয়াট্রিশিয়ান হিসেবে আমাদের একটা রোল আছে। আপনার রোল পরে আসবে, বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার আগে হলো কি অবস্টেট্রিশিয়ান। ইনফ্যাক্ট আমাদের প্যারেন্টসদেরও যারা আছেন তাদেরও এই যে এই অনুষ্ঠানগুলো করছি কিংবা আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করব কিংবা যে প্যারেন্ট সাপোর্ট গ্রুপ হলো আসবে তো এখানে। আমি একটাই শুধু বলতে চাই, মানে এখন কি সবারই উচিত হবে 35-এর পরে যারা বাচ্চা নিবে যে প্যারেন্টসরা, তাদের কি টেস্টটা করা উচিত কি উচিত না? এইটা তো একেবারে ওই তো বললাম যে এটা হলো 35 ইয়ার্স এর উপরে যারা যাচ্ছে, কিন্তু 35 বছরে যারা যাচ্ছে তাদের তো এটা তো অবশ্যই করাই বাঞ্ছনীয়। হ্যাঁ, এটা অবশ্যই করতে হবে। টেস্টে কি আরেকবার টেস্ট হলো গিয়ে আসলে যেটা যেমন দুটো হয়, একটা হলো গিয়ে আর্লি প্রেগন্যান্সিতে যেটাকে আমরা একটা কোরিওনিক ভিলাই বায়োপসি বলে, আর একটা হলো অ্যামনিওসেন্টেসিস করে ওই যে অ্যামনিওটিক ফ্লুইডে যে কতগুলো সেল আছে সেগুলোকে পরীক্ষাগারে পাঠিয়ে আর্লি ডায়াগনোসিস। এর অবস্টেট্রিশিয়ানকে বললেই হবে প্যারেন্টসরা। এখন তো অ্যামনিওসেন্টেসিস হয় এবং বাংলাদেশে এটা হচ্ছে, কয়েক জায়গায় হচ্ছে, কিন্তু আবার অনেকে যেমন অ্যামনিওসেন্টেসিস করে আপনার তোমার স্যাম্পলটা নিয়ে এটা ল্যাবরেটরিতে পাঠিয়ে করছে, কোন কোন বিদেশ থেকে করে নিয়ে আসছে, এবং এগুলো কিন্তু এখন আর সেই ওই রকম অবস্থা না যে অনেক পয়সা খরচ তা না, কিন্তু এখন রিলেটিভলি সস্তা হয়ে গেছে, কারণ অনেক ল্যাবরেটরি আছে। 35 এর পর হলেই টেস্টটা করা উচিত। আমি তো মনে করি এটা অবশ্যই একটা মাস্ট টেস্টের ভিতরে চলে আসে। এটাগুলো একটা তাহলে আর্লি ডায়াগনোসিস করতে গেলাম অপশনটা যদি আমরা সে ডায়াগনোসিস যদি ডাউন সিনড্রোম চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে প্যারেন্টসরা তখন তাদের চয়েসটা নেবেন যে এটা আমরা ক্যারি অন করতে চাই কিংবা এটাকে অ্যাবর্ট করতে চাই। আরেকটা ইদানিং যেটা নতুন আসছে সেটা হলো কি সেরোলজিক্যাল টেস্ট। আচ্ছা, আমাদের সেমের আলফা ফটো প্রোটিন, এটা কি একেবারে মানে কনসেপ্ট করবার আর্লি স্টেজেই করতে পারে? হ্যাঁ, এটা করতে পারেন। অ্যাবর্শনের একটা সার্টেন এজ আছে, ওর ভিতরে আপনাকে করতে হবে, ওর মধ্যে করলে নাহলে হাই রিস্ক হয়ে যাবে। একটা বেশি বয়সে গেলে মানে বেশি, আমি বলছি যে কনসেপ্ট করার পরে যে কোনো সময় টেস্টটা করলে ধরা পড়তে পারে যদি সমস্যাটা থাকে, যে কোনো সমস্যা থাকে, তাহলে যত আর্লি এবং এটা সুনার দেবে, এটা যত আগে করবে তাহলে আমি সেখানে ইন্টারভেন করতে পারছি।
আর হলো গিয়ে যে সব হলো গিয়ে যে আমরা যদি এখন ফিজিক্যাল ডিজিজের সম্বন্ধে আসি, যে ঠিক আছে আমরা মেন্টাল এটাকে বাদ দিলাম, সাইকোলজিক্যাল এটা বাদ দিলাম, আমরা যদি শারীরিক যেসব সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে অভ্যন্তরীণ সেইগুলোর ক্ষেত্রে যদি আমরা বাচ্চা হওয়ার পর হ্যাঁ ঠিক আছে এখন কার্ডিয়াক ডিজিজ আছে, কি কোনো স্কেলেটাল ডিফর্মিটি আছে, কি কোনো ইন্টেস্টাইনাল ডিজিজ আছে, কি অন্য কোনো অর্গান রিলেটেড ডিজিজ আছে, যে সেগুলোতে স্পেসিফিক প্রত্যেকটা ট্রিটমেন্ট সেপারেটলি আছে। মোস্ট অফ দ্য কেসেস এগুলো থাকে, অনেকেরই থাকে, কারো একটা থাকে, কারো মাল্টিপল থাকে। মাল্টিপল যত থাকবে তাহলে তার কমপ্লিকেশনস বলেন এগুলো হয়তো সম্ভাবনা একটু বেশি থাকবে, কিন্তু যদি আইসোলেটেড থাকে ইজি। তো হার্টের যেমন ডিজিজগুলো এখন ম্যাক্সিমাম কিন্তু হার্টের ডিজিজ যেগুলো বিশেষ করে আমি এভি ক্যানাল ডিফেক্টের কথা বলছি, ওটার সাথে তুলনা করলে কিন্তু মাইনর হার্ট ডিজিজগুলো বেশি থাকে, যে একটা সেপ্টাল ডিফেক্ট আছে, তো ওগুলো তো এখন আমরা ইভেন ওপেন হার্ট সার্জারি তো লাগে না, এগুলো তো সব ডিভাইস করে ফেলে। আর যেসব অন্য প্রবলেম আছে যেমন এখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে, এটা তো সার্জিক্যালি কারেক্টেবল এখন, এবং এগুলো এইসব বেশিরভাগই চিকিৎসা কিন্তু এই দেশেই করা যাবে। হয়তো কমপ্লেক্স কার্ডিয়াক অ্যানোমালিগুলো হয়তো আমাদের দেশে একটু প্রবলেম হবে, কিন্তু অন্যগুলো কিন্তু সবই প্রায় প্র্যাকটিক্যালি করা যায়। আর যদি আমরা আসি এখন যদি অন্য স্কুলগুলোতে আসি, যে ঠিক আছে ওর ইমোশনাল প্রবলেমস এগুলো, ডাউন সিনড্রোমের বাচ্চাদের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির আপনার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আপনার প্রবলেম থাকে। স্মল পার্সেন্টেজের প্রোফাউন্ড প্রবলেম থাকে, স্মল পার্সেন্টেজের একটা অংশ যারা অলমোস্ট নর্মাল থাকে, অ্যাভারেজের একটা গ্রুপ আছে যারা মিড লেভেলে আইকিউ মেনটেন করে, এবং এইটা দিয়ে যদি আমরা এটার উপরে যদি আমরা যদি নার্চার করি, এটার উপর যদি আমরা কাজ করি ভবিষ্যতে, এবং এই ইন্টারভেনশনগুলো যদি আগে হয় জীবনটা তারা তাহলে হবে কি, তাহলে ওই ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন রাজা, স্পিচের ব্যাপারটা যদি আর্লি ইন্টারভেন করা যায় তাহলে স্পিচ ডেভেলপমেন্ট অনেক বেটার হয়। স্পিচ খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা দিয়ে তো আমি কমিউনিকেট করছি, আমার এডুকেশন সবকিছুই, ইনফ্যাক্ট আমার পার্সোনালিটিও একটা স্পিচের উপর ডিপেন্ড করছে, তাই সেইগুলো আমি ডেভেলপ করতে পারছি। আমার আইকিউ যেটুকু আছে সেটাকে তো আমি অপটিমাইজ করতে পারছি, ওইটার অনুযায়ী ম্যাক্সিমাম আমি আমার পটেনশিয়ালগুলো আমি ইউটিলাইজ করতে পারছি। আর এই যে কোনায় ফেলে রাখা, আমাদের ভিতরে এখন এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে অ্যাওয়ারনেসের মাধ্যমে চলে যাবে। যে এই যে স্কুলের কথাটা আসলো, স্কুলে কিন্তু আসলে ম্যাক্সিমামই আমরা যেটা দেখি যে একটা বাচ্চা কোনো রকম যদি হ্যান্ডিক্যাপ্ট হয় তাকে কিন্তু স্কুল অথরিটি বিশেষ করে প্রাইভেট স্কুলে তার নিতে চায় না। তারা মনে করে এই বাচ্চারা থাকলে বড় প্রবলেম করবে, লেখাপড়া অসুবিধা, মাস্টারের অ্যাটেনশন বেশি ওইদিকে চলে যাবে এইসব। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু দেখেন একটা বাচ্চাকে যদি আমরা এইভাবে করি, আমি তাকে একটা নর্মাল স্কুলে দিলাম, তাতে কিন্তু দুইটা বাচ্চাই কিন্তু যে ডাউন্স না এবং যে ডাউন্স দুজনেই উপকার হচ্ছে। ডাউন সিনড্রোমের বাচ্চা তার ক্যাটাগরি লেভেলের অথবা তার উপরের লেভেলের বাচ্চাদের সাথে মিশে করতে পারছে। আর এই যে বাচ্চাগুলো যারা, তারা কিন্তু তাদের সামাজিক রেসপন্সিবিলিটিও শিখছে, এই যে সিম্প্যাথি শেখা করানো, একটা ইন্টারঅ্যাকশন ওদের মধ্যে নিয়ে নেওয়া, এই যে গ্রুপের ভিতরে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো যে আমরা একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্রিড অফ জেনারেশন ছোটবেলা থেকেই শৈশব থেকে এই ট্রেনিংটা নিচ্ছে, আমরা একটা কমপ্লিট নতুন ব্রিড জেনারেশন তৈরি করতে পারবো আমাদের নেশনের ভিতরে, যারা অনেক বেশি আমাদের চেয়ে অ্যাডভান্স হবে, অনেক বেশি অ্যাওয়্যার হবে। এই জায়গাটা আমি আসছি, আপনারা যে কাজটি করতে পারেন আমার মনে হয় যে প্রতি বছর যখন অ্যাডমিশন পিরিয়ডে বাচ্চাগুলো যদি আপনাদের এখানে আসে এবং আপনারা যদি সংগ্রহ করেন এবং বিভিন্ন স্কুলে গিয়ে আপনারা অ্যাপ্রোচটা করেন, স্কুলে এটা মানে 10টা বাচ্চা থাকলে 10টা স্কুলে 10টা বাচ্চাকে 10টা ক্লাসে, এবং এইখানটাই আসলে প্যারেন্টস সাপোর্ট গ্রুপটা আসলে চিন্তা করা হয়েছে। কারণ আর কি কাজ করেন সেটিও একটু বলবেন আপনি, যে আপনার এই প্যারেন্টস গ্রুপ আসলে কিভাবে, এটা আসলে মানে প্যারেন্টস সাপোর্ট কতজন আপনাদের এখানকার মেম্বার? আমরা আসলে মেম্বারশিপ ক্রিয়েট করছি এখন, কারণ এটা আসলে এই ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে দিয়েই কিন্তু, কারণ আমাদের দেশে আসলে ডাউন সিনড্রোম নিয়ে কিন্তু ওইভাবে কোনো অর্গানাইজেশন বের হয়ে আসেনি। তবে আমরা যখন, কারণ এই ধরনের প্রবলেম নিয়ে যে কোনো সমস্যা যদি একই ধরনের সমস্যার যাদের আছে সেই ফ্যামিলিগুলোর মধ্যে যোগাযোগ যদি থাকে, প্যারেন্টসদের মধ্যে শেয়ারিংটা থাকে, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করা অনেক বেশি সহজ হয়ে যায়। সেটাই কিন্তু গ্লোবালি দেখছি, কারণ ডাউন সিনড্রোমের যে গ্লোবাল ওয়ার্ল্ডটাতে যে প্যারেন্টসদের যে গ্রুপ, ছোট ছোট কমিউনিটিতে ধরেন 8-10 জন আছে, ওখানে একটা প্যারেন্টস সাপোর্ট গ্রুপ আছে, এবং আসলে বিভিন্ন রকম নট অনলি ডাউন সিনড্রোম, অন্যান্য এতে কিন্তু প্যারেন্টস সাপোর্ট গ্রুপ আছে, এবং এত ইউজফুল জিনিস, সো ওই জায়গাটাই আমরা আসলে অ্যাড্রেস করতে চাই, যে সারা বিশ্ব যেভাবে দেখছে
সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এই ক্ষেত্রে, যে এই ধরনের বাচ্চাগুলোর প্যারেন্টসরা আসলে ঠিক একসাথে হতে পারছে না, কারণ ওই সোশ্যাল ব্যারিয়ারগুলোর কারণে। কিন্তু এই আমি আরেকটা সাজেশন দিতে পারি, যে সেটা আপনারা কোনো সেল ফোন কোম্পানির সঙ্গে কোনো পার্টনারশিপ আপনারাও করতে পারেন, যেটা হেল্পলাইন করলে আপনারা পরামর্শ দিতে পারেন, ওনারা চিকিৎসকরা। এবার আসলে আমরা খুব মিউচুয়াল এবং খুব মোরাল একটা সাপোর্ট চেয়েছি আমাদের সোসাইটির বিভিন্ন সেক্টরে, লাইক ডিফারেন্ট গ্রুপ এসছে, ইভেন রবি আসছে আমাদের সাথে এসেছে, এবং দিস ইজ টোটালি ভেরি মোরাল অ্যান্ড ইমোশনাল ইনভলভমেন্ট। সো আপনার বাচ্চার ক্ষেত্রে, আপনার বড় দুই বাচ্চার, তাদের রিঅ্যাকশনকে, দিস ইজ ভেরি গুড, আরেকটা ইম্পর্টেন্ট, রাইট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিকজ the siblings can play the best role to develop a child of like Rafan. Rafan is তার ভাইদের কারণে, কারণ দে আর রিয়েলি, আসলে টিপিক্যাল বেবিরাও ফলো করে, কিন্তু ডাউন সিনড্রোম বেবিরা আরো বেশি ফলো করে, এবং ফলো করে ওরা এতটুকু ফলো করতে পারে যে একটা ড্যান্স দেখে কিন্তু সেটাকেও কপি করে ফেলছে। এবং আমাদের সোসাইটিতে অনেক ডাউন সিনড্রোম বেবি আছে যারা খুব ভালো নাচে, যারা কালকে এসে আজকে নাচবে, ওরা নাচবে, ওরা পারফর্ম করবে, ছবি আঁকে খুব ভালো। তো এই জায়গাটায় আসলে প্যারেন্টসদের ভূমিকাটা আসলে আমরা খুব ইম্পর্টেন্ট ভাবছি, কারণ সারা ওয়ার্ল্ডই কিন্তু ওই জায়গাটায় খুব এমফাসাইজ করছে। আর আমাদের এই প্যারেন্টস সাপোর্ট গ্রুপের আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে টু গো ডাউন টু দ্য মার্জিনালাইজড কমিউনিটি। আমি ছোট্ট একটা হিস্ট্রি বলবো, যেটা হচ্ছে যে এখানটা দেখা যাচ্ছে এই ব্রোশিওরের পেছনে আরেকটা ছেলের ছবি আছে, দুটো বাচ্চার ছবি, দুটো বাচ্চা। ও এখানে রাফান আর নুরুজ্জামান। রাফান হচ্ছে সামনে ছোট বাচ্চাটি। তো নুরুজ্জামান হচ্ছে একটা কমিউনিটি, গাজারিয়া উপজেলার একটা ইউনিয়নের একটা ছেলে, যাকে আমরা বাজারে খুঁজে পেয়েছি। ও বাজারে বসে থাকতো, কেউ নুরা পাগলা বা এই পাগলা এদিক আয় এরকম করে যা হয় আমাদের সোসাইটিতে। ও হয়তো একটু পানি এনে দিত, চা এনে দিত, আর 2 টাকা। তো আমরা দেখতাম কি যে ও খালি বলতো যে আমাকে 2 টাকা দেন, 2 টাকা দেন। তো আমরা চিন্তা করলাম যে না, যেহেতু এই প্রোগ্রামের সাথে আমদা বাংলাদেশ ইজ ইনভলভ উইথ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। তো আমদা বাংলাদেশের ওই প্রোগ্রামে আমরা ডাউন সিনড্রোম প্যারেন্টস সাপোর্ট গ্রুপ থেকে ওকে আমরা আনলাম আমাদের অফিসে, এবং যে দিনটা আমি ইন্টারভিউ করলাম ওর মাকে, প্রথম 4 বছর ও বসে থাকতো এবং কোনো কথা বলতো না। তো ওরা ভেবে নিয়েছে যে ও বোবা হয়েছে অথবা একদম মানে প্রতিবন্ধী হয়েছে, কিন্তু 5 বছর পরে দেখি কি ও মা হঠাৎ করে মা ডাক দিয়েছে, তারপর উঠে দাঁড়িয়েছে। এখন সে কিন্তু আমাদের অফিস বয় হিসেবে কাজ করছে, ফাইল নিয়ে যাচ্ছে, 3-4 তলা সে দৌড়াদৌড়ি করছে, ফাইল নিচ্ছে। এবং তার মধ্যে সবচেয়ে ভালো একটা জিনিস আমরা দেখেছি যে সে সবচেয়ে আগে অফিসে আসবে এবং সবার শেষে সে অফিস থেকে যাবে। সো দ্য লয়ালিটি ইজ, ওর হচ্ছে 16 নাও, 16 আজকে ও আসবে গজারে থেকে। আমাদের 6টা কেস আসবে, 6টা বেবি আসবে, নুরুজ্জামান ওর মধ্যে আছে। তো এটা আমি এই জন্যই বলছি যে আমাদের টার্গেটটা হচ্ছে এখন মার্জিনালাইজ কমিউনিটিতে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে। কারণ নুরুজ্জামান যখন হাঁটতে পারতো না, যদি আমার ছেলে হতো আমি নিশ্চয়ই তখন ওকে একটা ওয়াকার কিনে দিতাম। ওই আর্লি প্র্যাকটিসটা যদি ওর মধ্যে করা যেত তাহলে কিন্তু নুরুজ্জামান আরো আগেই হাঁটতে পারতো। এবং এই জিনিসটা এখন মার্জিনালাইজ কমিউনিটি, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নুরা পাগলা থেকে ওকে নুরু করা। ও তো নুরা পাগলা হয়ে গেছে, ওকে এখন নুরু করা হয়ে গেছে। এরকম অনেক নুরা পাগলা আছে, এদেরকে এখন নুরু করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কষ্টের অর্থে, টেনশনের অর্থে সবকিছুতে মায়ের অবস্থানটা খুব কঠিন এবং তার রোলটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটি আপনার কি, এবং অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যার ক্ষেত্রে মাকেই দোষারোপ করা হয়, মাকে দোষারোপ করা হয় মার্জিনালাইজ সোসাইটিতে, সবকিছু মিলিয়ে, এবং তার কষ্টটাও বেশি, আবার তার রোলটাও বেশি। কারণ তো আমরা আসলে, এবং অনেক সময় যা হয়, বাচ্চারা যদি এরকম থাকে, মারা নিজেদেরকে প্রথমে আইসোলেট করে ফেলে। বাচ্চা তো মেইন স্ট্রিমে আনা পরের কথা, মা নিজেই আইসোলেটেড হয়ে যায়। ঠিক রাফানের স্কুলের
ক্লাসমেটরা ওদের মারা রাফানকে একটু ডিফারেন্ট ভাবে দেখা শুরু করেছিল প্রথম দিকে, কিন্তু এখন মারা বলে যে রাফান ইজ সো লাভিং বয়, কারণ রাফান কিন্তু ক্লাসে সবাইকে জড়িয়ে ধরছে, হেল্প করছে, হ্যাঁ, এবং হ্যাঁ যে সে ওর যে কার্টিসি গুলো এগুলো কিন্তু ওর বাই বন্ড আমার কাছে মনে হয়েছে। যেমন ও কিন্তু থ্যাঙ্কস বলছে, এটা কিন্তু আরেকটা বেবি ওর কাছ থেকে শিখছে। আমরা কিন্তু থ্যাঙ্কস বাচ্চাদের শিখাচ্ছি, কিন্তু রাফানকে কিন্তু কখনো আমরা থ্যাঙ্কস শেখাইনি। ও একটা জিনিস দিলে সাথে সাথে থ্যাঙ্কস বলছে। তো এবং রাফানের যে স্কুলের অন্যান্য প্যারেন্টসরা এখন বলে যে রাফান সাচ এ সুইট বয়, বলে যে আমরা তো বিশ্বাসই হয় না যে ওর মধ্যে যে এই সিনড্রোমটা আছে। তো ইটস রিয়েলি এনকারেজিং ফর আস। মায়ের বিষয়ে কিছু বলবেন আপনি? মা আসলে আমি রাফান জন্মের পর থেকে আমি আসলে যেই জায়গাটায় কাজ করেছি সেটা হচ্ছে যে আমি আমাদেরকে অ্যাডভোকেট করতে চেষ্টা করেছি। আমি আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফ লুনা, ওকে আমি দেখিয়েছি যে দেখো ওয়ার্ল্ডে ওদেরকে কি বলছে। সো আমাদের তো উই শুডন্ট বি ওয়ারি অ্যাবাউট দ্যাট, কারণ ওয়ার্ল্ডে দেখছি যে ভালো স্পিকার হচ্ছে। জাপানের গত বছর জাপান থেকে একটা ছেলে গেছে ডাউন সিনড্রোম, এবং হি ইজ টেলিং দ্যাট আই এম ডাউন সিনড্রোম, সো হোয়াট, আই এম রেডি টু পে ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, বিকজ হি পাস্ট ইকোনমিক্সে সে গ্রাজুয়েট হয়েছে এবং সে একটা বিজনেস করছে। সো লাস্ট ইয়ারের স্লোগানটা ছিল রাইট টু ওয়ার্ক। এবারে যেমন হেলথ ইস্যুস, গতবারে ছিল রাইট টু ওয়ার্ক, আর যার কারণেই আমরা ওই নুরুজ্জামানকে ওয়ার্কে এনেছি। আসলে বাচ্চা তো বড় হবে, ও অ্যাডোলেসেন্ট হবে, ও অ্যাডাল্ট হবে, এই যে এই স্টেজগুলো উই ওয়ান্ট টু নো ফ্রম নাও, কারণ এই স্টেজে কিন্তু এখন আমরা যাইনি। যারা গেছে তাদের জন্য খুব কষ্ট হয় যে হয়তো সোসাইটি বলেছে না ও বিয়ে করতে পারবে না, কিন্তু ভেরি সাকসেসফুল কেস মনিকা ডেভিড আমেরিকায়, যেটা HBO আপনার করেছে, ডকুমেন্টারি করেছে, ভেরি ফেমাস ডকুমেন্টারি। এখন সাংঘাতিক রকম সোশ্যাল, ইটস বিকেম এ সোশ্যাল বিজনেস ফর HBO, যে ক্লিক করে টাকা দিয়ে এখন ওই ছবি সবাই দেখছে, যে মনিকা ডেভিডের যে কনজুগাল লাইফ ইজ ভেরি বিউটিফুল। তো সেই জায়গাটাই কিন্তু মনিকা ডাউন সিনড্রোম, ডেভিড ডাউন সিনড্রোম। সো ডাউন সিনড্রোম কাপল ইজ রিয়েলি, মানে উই শুডন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি প্যারেন্টসদের সেটাই, এই প্যারেন্টস সাপোর্ট গ্রুপটা আসলে ওই জায়গাগুলোতেই কাজ করবে, যে উই শুড নট ওয়ারি, ব্রিং দেম আপ, ওদেরকে বের করে আনি আমরা। যেমন আমার ওয়াইফকে আমি বলেছি যে প্রথম আমাদের হেসিটেশনটা ছিল, আমি খুব খুব ডিপ্রেশনে ছিলাম যে আসলে ডাউন সিনড্রোম জানতাম না, কিন্তু যখন জানা শুরু করলাম টেনশন থাকে যে বাচ্চাকে নিয়ে কি করব, কিভাবে বড় বয়স হলে কি হবে, আমরা যখন মরে যাব বাবা মার ভয় কিন্তু একটাই, ওইটা বড় ভয়, একে কে দেখবে, আর কেউ তো দেখবে না। এখানে একটা ভলান্টিয়ার গ্রুপ এবার আমাদের সাথে এসে, আমি না বলে পারছি না, মাস্তুল, ওরা ধানমন্ডির একটা ভলান্টিয়ার গ্রুপ, ওরা এবার সরাসরি প্রত্যেকটা ফ্যামিলির সাথে, যে কটা ফ্যামিলি আমাদের আসবে ওদের সাথে একজন করে থাকবে, এবং দে উইল জাস্ট ইন্টারঅ্যাক্ট উইথ দ্যাম। আর যে কথাটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সারা পৃথিবীতে উন্নত বিশ্বগুলোতে আপনার স্টাডি ট্যুর হচ্ছে, যে তোমার এই স্টাডি টাইমটায় তুমি ডাউন সিনড্রোম একটা, বা তোমার যখন অবসরটার সময়টা আছে তুমি একজন ডাউন সিনড্রোম বেবিকে সময় দিবা, কলেজ বয় বা ইউনিভার্সিটি বয়। এরকম অনেক ইউনিভার্সিটি বয় লিখেছে যে 4 বছরের বাচ্চা বা 6 বছরের বাচ্চা বা 8 years old baby, he just said or she just said that change their life, means like ওই ইউনিভার্সিটির ছাত্রটা বলছে যে আমার লাইফটাকে চেঞ্জ করেছে এই ডাউন সিনড্রোম বেবি, এই ডাউন সিনড্রোম। So they say যে koi mil gaya, something like koi mil gaya in fact. That's what I want to say to the parents. চিকিৎসক হিসেবে আর কোনো পরামর্শ আপনার বা বক্তব্য? চিকিৎসক হিসাবে আমি একটা এক্সাম্পল দিই। ডাউন সিনড্রোম বাচ্চাদের আসলে যে প্রথমে বললাম যে মধ্যে কতটা শরীরে যে ক্যারেক্টার থাকে, তাতে কিন্তু আর্লি ডায়াগনোসিস করা খুবই সম্ভব। আমি একটা বাচ্চাকে দেখেছিলাম যার বয়স চিটাগং থেকে এসেছিল, বয়স 6 মাসের মতন বয়স হয়ে গেছে, তার বাবা মা জানেই না যে তার বাচ্চাটা ডাউন সিনড্রোম। এটা খুব ট্র্যাজিক লাগে আমার কাছে, যে এই বাচ্চাটাকে কিন্তু এর ভিতরে কয়েকজন চিকিৎসক দেখেছেন, কিন্তু ফর সাম রিজন বাবা মা কিন্তু জানেন না যে তার বাচ্চার ভিতরে শুধু ডাউন সিনড্রোম না, তার একটা কনজেন্টাল হার্ট ডিজিজও ছিল। এই বাচ্চাটাকে ক্যারিওটাইপ করানো হলো, এটার ইকো করানো হলো, করে পর আমরা ডাউন সিনড্রোম এগুলো কনফার্ম করলাম।
এই যে 5-6 মাস পরে একটা বাচ্চাকে যিনি জানছিলেন যে আমার বাচ্চাটা সেরকম কোনো সমস্যা নেই, একটু চেহারাটা একটু এদিকে আছে, পরে যখন এই কথাটা বলা হলো তার মানে তার মরালি সে অত্যন্ত নিচে চলে যায়। কিন্তু এটা যদি আগে থেকে বলা হয়, রাজাকের ক্ষেত্রে সেই সুবিধাটা ছিল। এর আগে থেকে বলে they can prepare themselves। এটি আবার চিকিৎসকদেরও সচেতনতার প্রশ্ন আছে। সেই কথাটাই বলছি যে চিকিৎসকরা অনেক সময় অবহেলা করে। আমরা চিকিৎসকদের, বাংলাদেশের চিকিৎসকদের উপরে যে আপনাদের উপরে প্রেশার অনেক বেশি, কিন্তু অনেক কিছু আছে যে একটু নজর দিলেই হয়তো, একটু সময় দিলে, একটু নজর দিয়ে সবাইকে একভাবে না দেখে, একটু অবহেলায় হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে। এটা স্বাস্থ্যের ক্ষেত্রে এটা আরো কয়েকটা জিনিস, যেমন এখানে একটা হলো কি এই যে আর্লি বলে দেওয়া এবং কাউন্সেলিং গুলো খুব যথার্থ হওয়া উচিত। আমি প্রথমেই বলে দিলাম যে বাচ্চাটা প্রোফাউন্ডলি মেন্টালি রিটার্ডেড হওয়ার সম্ভাবনা আছে, ওর মাল্টিপল কমপ্লিকেশনের প্রবলেম আছে, লংগিভিটি মোটেই ভালো না, এগুলো যে বলে দিলে আগে থেকে মানে হাল ছেড়ে দেয়। কাউন্সেলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হাল ছাড়বার কিছু নেই। আমরা রাজাকের কথা শুনে যেটা শুনলাম এখানে হাল ছাড়ার কিছুই নেই। ইনফ্যাক্ট আগের তুলনায় আমরা যদি এখন 30 বছরের আগের স্ট্যাটিস্টিক্সের সাথে বর্তমানে মেলাই, এখানে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা একেবারে শেষ প্রান্তে, আসলে সময়টা উত্তীর্ণ হয়ে গেছে বলা যেতে পারে, তারপরও এক লাইন করে যদি কিছু বলতে চান, 1-2 লাইনে সরদার রাজ্জাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আমি যেটা বলবো, 1-2 লাইনে সারতে হবে, আমার হাতে সময় নেই। বিং এ ফাদার অফ এ ডাউন সিনড্রোম বেবি, আমি যেটা বলবো যে ইটস রিয়েলি এ ব্লেসিং ফর দ্য চিলড্রেন, ফর দ্য প্যারেন্টস, ইটস রিয়েলি এ ব্লেসিং, সো উই শুড এনজয় দ্যাট ব্লেসিং। থ্যাংক ইউ, ডক্টর কাজী নওশাদ নবী। ডাউন সিনড্রোম সম্বন্ধে কতগুলো মিথ ছিল, এই মিথগুলো আসলে ধোপে টেকে না। একটা মিথ আমি শুধু বলে শেষ করছি যে ডাউন সিনড্রোম বাচ্চারা নাকি সবসময় হাসি খুশি থাকে, মানে ওরা একটা জোকারের মতন। ইটস নট লাইক দ্যাট। তাদের ভিতরে আবেগ আছে, তাদেরও রাগ আছে, তাদেরও দুঃখ, জাস্ট লাইক যেটি বলছেন প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক। আমি একটা কথাই বলবো, শুধু ডাউন সিনড্রোমের বাচ্চাদের আইসোলেটেড করে রাখবেন না, আপনারা জাপান বাংলাদেশের আজকের অনুষ্ঠানে জয়েন করেন, বাচ্চাদের মেইন স্ট্রিমে নিয়ে আসেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রতিদিন রাত 1টা এবং সকাল 9:45 তৃতীয় মাত্রা দেখবেন, আর দেখে আপনাদের মতামত, পরামর্শ, জিজ্ঞাসাগুলো আমাদের জানাতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। SMS করবার সময় TM লিখে স্পেস দিয়ে আপনার মতামত দিয়ে 16258 নাম্বারে পাঠিয়ে দেবেন। আর আপনার মতামত নিয়ে, আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকেও শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে, আর চ্যানেলের পর্দার বাইরে ইউটিউবে, ফেসবুকে এবং তৃতীয়মাত্রা.com-এ তৃতীয় মাত্রার এই পর্বটি আপনারা দেখতে পারবেন। মিস্টার সরদার রাজ্জাক, প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক এবং ডক্টর কাজী নওশাদ নবী, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আমরা কথা বলছিলাম ডাউন সিনড্রোম নিয়ে। আজকে বিশ্ব ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, এবং ডাউন সিনড্রোম এটি জন্মগত সমস্যা বলাই ভালো, সমস্যা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। যদি এখানে আলোচকরা, অতিথিরা বলছেন যে এটি কোনো রোগ নয়, অসুস্থতা নয়, কিন্তু যাদের ডাউন সিনড্রোম তাদের কিছু ফিজিক্যাল সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলোর প্রতিটিরই চিকিৎসা আছে, সেটি যত কঠিন সমস্যাই হোক না কেন। এটি একটি আলোচনায় বেরিয়ে এসছে। এর বাইরে আচরণগত যে সব সমস্যা দিয়ে দেখা যেতে পারে, সেটি আসলে সমাধানযোগ্য। সমাধান করবার জন্য তাদের সঙ্গে যথাযথভাবে কমিউনিকেট করা, নিয়ে আসা, এই চেষ্টাটি আমাদের করতে হবে। এই কোনো কিছুকে অসুস্থতা না ভাবাই ভালো, অন্তত এই ক্ষেত্রে তো নয়। কেননা আমরা যারা নিজেদেরকে সুস্থ বলে দাবি করি বা সুস্থ, যাদের চিকিৎসকের কাছে সাধারণত যেতে হয় না, তাদের মধ্যেও কিন্তু নানা ধরনের অসুস্থতা আছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা মানুষও কিনা, সেটিও কিন্তু বড় বিবেচনার দাবি রাখে। কাজে আমরা প্রত্যেকে মানুষ হওয়ার জন্যে যারা অসুস্থ, যাদের প্রতিবন্ধী বা যারা ডাউন সিনড্রোম এই সমস্যায় আক্রান্ত, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি, মানুষ হিসেবে যে আচরণ করা উচিত সেটি করে নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে করে তুলি, এটি হোক আজকের দিনের অঙ্গীকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। শুভকামনা।